করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি, যাকে তাকে দিবেন না। আমি অনুরোধ করছি না, আপনাদেরকে বলে দিচ্ছি। ছাত্ররা আজ নিপীড়নের শিকার। তাদেরকে ব্লক রেড দিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমি গত রাতে ভাবতেছিলাম, আমারও দুইটা কন্যা আছে, তারাও এদের একটা অংশ হইতে পারত। আমার কি অবস্থা হতো? আমরা জেনেও যদি এই প্রতিবাদ না করি, এটা অন্যায়। কিন্তু আমি বাংলাদেশের যতগুলো টেলিভিশন চ্যানেল দেখি, আমি মনে হয় একটা অন্য গ্রহে আছি। আমি শুধু একটা ন্যারেটিভই দেখি, সম্পদ নষ্ট হচ্ছে। সম্পদ কি? সম্পদ হলো মানুষ। সেই ন্যারেটিভটা আজকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। কোন দেশে বাস করি আমরা? সর্বনাশের কথাই বলে, এবং আমরা দেখতে পাচ্ছি তারা সাংবাদিকতার যে দায়িত্ব সেটা না করে তা তুষামোদী করছেন। আমরা আশা করি তারা আগামীতে দায়িত্বশীল হবেন, মানুষের কষ্টের কথা তুলে ধরবেন, প্রকৃত চিত্র উপস্থাপন করবেন। আর যে নেগেটিভ উপস্থাপন করা হচ্ছে তার সিংহভাগই হচ্ছে, দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তারাই আজকে সবকিছু নির্ধারণ করে দিচ্ছেন। অবশ্যই কারণ আছে, আমাদের রাজনৈতিক নেতৃত্বে যারা, তারা সত্যরুদ্ধ, বেশিরভাগই অশীতিপরায়ণ। এদেরকে পাশ থেকে কেউ না কেউ কিছু বলে দিতে হয়, কেউ কিছু করে দিতে হয়। এরা নিজে থেকে চিন্তাও করতে পারেন না, নিজেরা কথাও বলতে পারে না। এরা সবাই 70 সালে যেভাবে প্রোগ্রাম হয়েছিলেন, তাদের ব্রেইন 70 সালে প্রোগ্রাম, ওইটা আর চেঞ্জ হয়নি। আজকে তারা 15 বছরের বাচ্চাকেও রাজাকার বলেন, 17 বছরের বাচ্চাকেও রাজাকার বলেন, আর 71-এর পরে যারা জন্ম নিচ্ছে তাদেরকেও তারা মুক্তিযোদ্ধাই বলেন। কারণ তাদের ব্রেইনে কোনো চেঞ্জ আসেনি, তারা পরিবর্তনকে মেনে নিতে পারেননি। সেই 70 সালে যিনি নির্বাচিত এমপি ছিলেন, আজকেও তিনি নির্বাচিত এমপি, এবং তিনি তার সেই আগের ভাষায় কথা বলছেন। যার জন্য আমি বলি যে বাংলাদেশে অন্তত 2বারের বেশি কাউকে এমপি না করাই ভালো। কারণ এদেরকে ঘিরে যেটা হয়, মূল নেগেটিভটা হচ্ছে এটা, যে এইসব এমপিদেরকে ঘিরে যেটা হয়, একটা লুটেরা বাহিনী গঠন হয়, চাঁদাবাজ বাহিনী গঠন হয়, উন্নয়নের বাহিনী গঠন হয়। আর যে কোনো জায়গায় যে কোনো একটা আন্দোলন হলেই, বা ছাত্ররা বা সাধারণ মানুষের জায়গায় জমা হলেই তারা লাঠি নিয়ে হাজির হয়। এবং যে ভাঙচুরগুলো হয়, যে ভাঙচুরগুলো বলা হচ্ছে বিএনপি, জামাত, এই সেই ছাত্ররা করছে, দুষ্কৃতিকারী হচ্ছে, আড়ালে এগুলি নিষেধ করে তারাই। কারণ তাদের উন্নয়ন দরকার। যত বেশি ভাঙচুর হবে তত বেশি উন্নয়ন হবে, তত বেশি লুটপাট হবে। কাজেই মূল যারা শুরু করে, আপনি প্রকৃত চিত্র নিয়ে দেখেন, প্রত্যেক এমপিকে ঘিরেই, প্রত্যেক রাজনৈতিক নেতাকে ঘিরেই একটা বিশাল বাহিনী আছে। এরা খুব সহজেই যে কোনো জায়গায় গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ছাত্ররা মিছিল নিয়ে লাঠি নিয়ে চলে আসে, এবং সেই লাঠি তারা ব্যবহার করে উন্নয়নের আগামী উন্নয়নের জন্য, যাতে নতুন করে কাজ শুরু হয়, সেই কাজে তারা ভাগ বাটোয়ারা করতে পারে, টেন্ডারবাজি করতে পারে। তো আমি বলবো ন্যারেটিভটা একটু চেঞ্জ করেন। কথায় কথায় আগে ছিল আপনাদের যে 71-এর রাজাকার, আগে ছিল আপনাদের স্বাধীনতা বিরোধী, অবশ্য এখনো চেঞ্জ হয়নি। কারণ সেদিন আপনাদের দরবেশকে বলতে দেখলাম, যারা দেশের স্বাধীনতা চায় না তারাই আপনাকে আন্দোলনে আসছে। দেশের স্বাধীনতা চায় না, এত বড় হাস্যকর কথা আজও বলতে পারে লোকজন। কারণ বললাম না যে এরা 70 সালের প্রোগ্রাম, এদের কোনো পরিবর্তন হয়নি, তারা এখনো 70-এর চিন্তাই করে। আজকে পরিবর্তনশীল চিন্তার সাথে তাদের সম্পর্ক নেই। এবং স্মার্ট বাংলাদেশ বলতে গিয়ে তারা যেমন করে মাথা ভেঙে পড়ে, তেমন করে তাদের মাথা ভেঙে পড়ছে। কারণ তার স্মার্ট বাংলাদেশ তাদেরকে দিয়ে কোনোদিনই সম্ভব না। স্মার্ট বাংলাদেশ শব্দের অর্থ তারা বুঝে না। আমরা কি জানি, আমরা কি খোঁজ নিয়েছি যে গত কয়েকদিন ধরে প্রতিদিন সেখানে কেন গুলি হয়? আমরা কি জানি? এবং এই বাচ্চা ছেলেগুলো ঢাকার বাইরে থেকে এসে এক একটা বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়িগুলোর ভিতরে কি তাণ্ডব হচ্ছে? আমরা কি খোঁজ নিয়ে জানতে পারি? আমি এখানে কোনো বিচার চাইতে আসিনি। আমার কাজ বিচার চাওয়া না। আমি এখানে ক্ষুব্ধ, আমি এখানে ঘৃণা জানাতে এসেছি। এই রাষ্ট্র এবং তার ব্যবস্থাকে ঘৃণা জানাতে এসেছি। আমাদের ছাত্র, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক, এই ছেলেটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি কালকে যখন অন্য সমন্বয়কদের নিয়ে এই ভাতের হোটেলে নাটক চলছিল, তখন আমি পই করে ওই ছেলেটির মুখটিও খুঁজছিলাম যে হয়তো ওকেও বসানো হবে, কিন্তু ওকে দেখা যায়নি। কালকে পর্যন্ত আমরা জানি, রাত পর্যন্ত জানি যে ওকে খুঁজে পাওয়াই যায়নি। এই যে খুঁজে যে পাওয়া যায়নি, এই ও গেল কোথায়? ওকে কে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? এইভাবে তার কারণটা
ভুল বোঝাবুঝি কারণটার একটা ব্যাকগ্রাউন্ড আমি যা ছোট্ট করে বলি, সেটা হলো যে আপনারা জানেন পত্রিকার মতে 210 জনের মতো নিহত হয়েছে গুলিতে, আমরা বলবো খুন হয়েছে। আর আনঅফিসিয়াল সেটা 1000-এর সংখ্যাও ছাড়িয়ে গেছে বলে শুনেছি, কোনটা সত্যি আমরা ঠিক জানি না এখনো। আমার এক ছাত্র এবং খুন করে কিন্তু ব্যাপারটা ঘটে নেই, দলে দলে ব্লক রেড দিয়ে আমাদের ছাত্র সন্তানদের ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, গুম করে ফেলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, আমরা কিছু জানি না। আমার শিক্ষার্থীর গায়ে গুলি কেন, এই একটি প্রশ্নই যথেষ্ট। আমরা যারা শিক্ষক আছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, তাদের ক্লাসরুম ছেড়ে রাস্তায় চলে আসার জন্য, এই দায়টা কার? সরকারের। শিক্ষকদেরকে কেন রাস্তায় আসতে হলো? কারণ শিক্ষার্থীদের গায়ে গুলি চলেছে। যদি গুলি না চলতো, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ না হতো, শিক্ষার্থীরা তাদের ক্লাসে থাকতো, শিক্ষকরা ক্লাসে পড়াতো। যদি শিক্ষার্থীদের প্রতি অন্যায় না হতো, অবিচার না হতো, নিপীড়ন না হতো, শিক্ষার্থীরা রাস্তায় আসতো না, শিক্ষকও শিক্ষার্থীর গায়ে গুলি লাগার প্রতিবাদে রাস্তায় আসতো। যে ছাত্ররা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে তাদের অনেকেই বয়স ছিল 18-র নিচে, এবং রেসিডেন্সিয়াল একটি ছেলে মারা গিয়েছে 17 বছর বয়স, একটি মেয়ে মারা গিয়েছে 10 বছর বয়স, ক্লাস 10-এর ছাত্রী। অল্প ছোট একটি বাচ্চা বাবা মার পাশে দাঁড়িয়ে ছিল, তার ঘরের মধ্যে বারান্দায়, একদিকে বাবা একদিকে মা, তার গায়ে গুলি লেগেছে, মারা গিয়েছে, বাবা মা বুঝতে পারেনি। তাহলে সে কি রাজনীতি করতো? সে কিন্তু রাজনীতি করতো না। আমি মনে করি একজন রিক্সা পুলার, তিনি যে গুলিতে মারা গিয়েছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সাংবাদিক মারা গিয়েছেন, এদের প্রত্যেকেরই ভ্যাট ট্যাক্সের টাকা আমার বেতন চলে। সুতরাং এদের প্রত্যেকেরই মৃত্যুর জন্য যারা দায়ী, যে প্রশাসন দায়ী, এবং যারা একটি ছোট্ট ঘটনাকে, ছাত্রদের নৈতিক দাবিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসছে, আমি তাদেরকে ধিক্কার জানাই। আমি অবিলম্বে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের বিচার দাবি করছি।